এই কাহিনী সদ্য বিবাহিত একজন দম্পতির। নতুন জীবন শুরুর আশায় তারা ওঠে 200 বছরের পুরনো এই বিল্ডিংয়ে। কিন্তু যে বাড়িটাকে তারা নিজেদের স্বপ্নের বাড়ি ভেবে বসে আছে, সেই বাড়িতেই লুকিয়ে আছে ভয়াবহ এক রহস্য। যে রহস্য তারা করে ফিরছে প্রজন্ম থেকে প্রজন্মকে, যা একবার কারো পেছনে লেগে গেলে তাকে একেবারেই নিঃস্ব করে ফেলে। কেউ পাগল হয়ে যায়, কেউ বোধ শক্তি হারিয়ে ফেলে, আর কেউ কেউ নিজের পরিবারকেই নিজ হাতে শেষ করে দেয়। কিন্তু এত কিছুর পরও সেই রহস্য থেকে যায় ধরা ছোঁয়ার আড়ালেই। মানুষ তখন নিজেকেই প্রশ্ন করে, যা কিছু ঘটছে তা কি আসলেই সত্যি, নাকি অলীক কোনো কল্পনা? সো হ্যালো ভিউয়ার্স, হরর গ্লিমস চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকে এক্সপ্লেন করছি অসাধারণ একটা আইরিশ হরর মুভি, যার প্রতিটা মুহূর্ত মানুষের মস্তিষ্ক নিয়ে খেলবে, ভাবতে বাধ্য করবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, আর নাকি উত্তরটা তার চাইতেও ভিন্ন কিছু। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভির শুরুতে আমরা পরিচিত হই একজন কাপল ডেভিড এবং অ্যালিসের সাথে। সদ্য বিবাহিত ডেভিড অতি শীঘ্রই বাবা হতে যাচ্ছিল, তাই নতুন জীবন শুরু করার জন্য তারা আজকে একটা বাড়ি দেখতে এসেছে। সেখানে বাড়ির এজেন্ট তাদের জন্য অপেক্ষা করছিল। তারপর এলিসকে সাথে নিয়ে সেই এজেন্ট বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে শুরু করে। তারা দুজন উপরের ফ্লোরে গিয়ে বাড়িটা দেখছিল, আর ডেভিড নিচে দাঁড়িয়েছিল। তখন সিঁড়ির কাছে ডেভিড কিছু একটা ছায়া দেখতে পায়। প্রথমে তার মনে হলো ব্যাপারটা হয়তো তার চোখের ভুল, কিন্তু সেটা এতটাই স্পষ্ট ছিল যে ডেভিডের মনে হলো কেউ একজন সেখান দিয়ে হেঁটে গেছে। ডেভিড ব্যাপারটায় একটু অবাকই হয়, কারণ এই সময় অন্য কারো এখানে থাকার কথাই না। কৌতূহলী হয়ে ডেভিড সেদিক দিয়ে হাঁটতে থাকে এবং একসময় বাড়ির পেছনের উঠানে গিয়ে পৌঁছায়। জায়গাটা ছিল গাছপালা আর ঝোপঝাড়ে ভর্তি। চারপাশে ঘুরতেই ডেভিড সেখানে একটা ম্যানহোল দেখতে পায়। ম্যানহোলের ঢাকনাটা সরানো ছিল, তবে নিচে তাকাতেই ডেভিড কিছুই সেখানে দেখতে পায় না। ডেভিড ভাবে পুরনো বাড়িতে এমন কিছু থাকাটা হয়তো স্বাভাবিক, তাই সে ব্যাপারটাকে তেমন গুরুত্বই দেয়নি। একটু পরে তার ওয়াইফ এলিস সেখানে চলে আসে এবং ডেভিডকে জানায় বাড়িটা তার খুবই পছন্দ হয়েছে। এলিসের কথা শুনে ডেভিডও খুবই খুশি হয়। পরদিন থেকে ওই বাড়িতে শুরু হয় তাদের নতুন জীবন। এরপর প্রায় 5 বছর কেটে যায়। ততদিনে এলিস আর ডেভিডের সংসারে আসে তাদের ছেলে বিলি। তবে তাদের দুজনের সম্পর্ক কেন যেন আর আগের মতো নেই। একসময়ের ভালোবাসাটা এখন শুধুমাত্র একটা ফর্মালিটিস হয়ে দাঁড়িয়েছে। ইদানিং ডেভিডের তার ওয়াইফ এলিসের প্রতি সন্দেহ হয়। এলিস প্রতিদিন অফিসে যায়, রাত পর্যন্ত কাজ করে, কখনো কখনো অনেক দেরি করে বাড়ি ফেরে। এমনকি রাত বিরাতেও এলিসের ফোনে কেউ একজন মেসেজ পাঠায়। ব্যাপারগুলো নিয়ে ডেভিড ভাবে, তবে মুখ ফুটে সে কিছুই এলিসকে জিজ্ঞাসা করে না। এভাবেই একটা ছন্দহীন গতিতে ডেভিডের জীবন কাটতে থাকে। নীরস এই জীবনে ছেলে বিলি তার একমাত্র আনন্দের অবলম্বন ছিল। খালের পাশ দিয়ে চলে যাওয়া রাস্তা দিয়ে যখন ছেলেকে নিয়ে এসে স্কুলে যায়, তখন মনে হয় জীবনটা হয়তো পুরোপুরি খারাপ না। ডেভিড পেশায় একজন ভিডিও আর্কাইভার। বিভিন্ন পুরাতন ভিডিও সংগ্রহ করে রিস্টোর করাটাই তার কাজ। একদিন অফিসে যখন ডেভিড এসব নিয়ে কাজ করছিল, তখন তার কলিগ ক্লেয়ার তাকে কিছু পুরনো ভিডিও ফুটেজ রিস্টোর করতে দেয়। ভিডিওগুলো ছিল থানা থেকে আসা কিছু পুরনো কেসের ফাইল। ক্লেয়ারের কথা মতো ডেভিড ভিডিওগুলো রিস্টোর করে, তারপর নিয়ম অনুযায়ী সেই ভিডিওগুলো প্লে করে দেখতে শুরু করে। কিন্তু ভিডিওতে সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড় হয়। ভিডিওটা ছিল 1902 সালে ঘটে যাওয়া একটা হত্যাকাণ্ডের ফুটেজ, যেখানে একজন স্বামী তার ওয়াইফকে নৃশংসভাবে শেষ করে। তবে যে ব্যাপারটায় ডেভিড সবচেয়ে বেশি অবাক হয় সেটা ছিল ভিডিওতে দেখানো বাড়িটা। কারণ বাড়িটা হলো সেই বাড়ি যেখানে এখন ডেভিড তার পরিবার নিয়ে থাকছে। ব্যাপারটায় ডেভিড খুবই হতবাক হয়ে যায়। তার ভাবতেও ভয় লাগছিল যে তারই বাড়িতে, তারই বেডরুমে একসময় এমন একজন মানুষ থাকতো যে তার নিজের ওয়াইফকে এমন নির্মমভাবে মেরে ফেলেছে।
এর কিছুদিন পরের কথা, একদিন ডেভিড তার ওয়াইফ এলিসের সাথে একটা পার্টিতে যায়। তবে আশেপাশের মানুষের আচরণ দেখে ডেভিড বুঝতে পারে এলিস এখানে খুবই জনপ্রিয়, আর ডেভিডকে এলিসের সাথে দেখে অনেকে দৃষ্টিকটুভাবে তার দিকে তাকায়। তাই এলিস যখন তার কলিগদের সাথে কথা বলতে অন্যদিকে যায়, তখন ডেভিড পার্টির এক কোনায় গিয়ে ড্রিঙ্কস করতে থাকে আর দূর থেকে এলিসকে দেখতে থাকে। কেন যেন ডেভিডের নিজেকে খুবই ছোট মনে হচ্ছিল। যদিও এলিস মুখ ফুটে কিছু বলে না, কিন্তু ডেভিড বুঝতে পারে হয়তো এলিসও তাকে বাকিদের মতোই একই চোখে দেখে। এই সময় ডেভিড দেখতে পায় এলিস তার একজন কলিগের সাথে কথা বলছিল, কিন্তু সেই লোকটার ভাবভঙ্গি, আচার আচরণ দেখে ডেভিডের মনে সন্দেহ জাগে। লোকটাও এলিসের সাথে কথা বলার ফাঁকে ফাঁকে আর চোখে ডেভিডকে দেখতে থাকে। একটু পরেই এলিস তার কাছে আসে এবং তারা একসাথে ডান্স করে, কিন্তু ডেভিড কোনোভাবেই ব্যাপারটাকে মন থেকে পুরোপুরি তাড়াতে পারছিল না। পরদিন ডেভিড অফিসে গেলে সেই খুনের ঘটনার আরো কিছু ফুটেজ তার হাতে আসে। সে দেখে সেই হাজবেন্ড লোকটা তার ওয়াইফকে চিট করা অবস্থায় ধরে ফেলেছিল, আর তাই রেগে গিয়ে তার ছেলে মেয়ের সামনেই তার ওয়াইফকে নৃশংসভাবে কুপিয়ে শেষ করে দেয়। ডেভিড এবার আরো বেশি শঙ্কিত হয়ে যায়। সে ভাবতেও পারে না যে বাড়িতে সে তার পরিবার নিয়ে থাকে, সেই বাড়িতেই একদিন এমন নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। পুরো ব্যাপারটা তার উপর এতটাই প্রভাব ফেলে যে সে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে ডেভিড দেখে তার বিছানায় সেই লোকটা ওয়াইফকে নৃশংসভাবে মারছে। পাশে দাঁড়িয়ে বাচ্চাগুলো চিৎকার করে তাকে থামাতে চাইছে, কিন্তু লোকটা থামে না। একটু পরে রুমের দেয়াল ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়, আর সেই খুনি লোকটা দেয়ালের ভেতরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ডেভিডের দিকে তাকিয়ে থাকে। প্রচন্ড আতঙ্কে ডেভিডের ঘুম ভেঙে যায়। তারপর বিছানা ছেড়ে ডেভিড সেই দেয়ালের কাছে যায়। তার মনে হচ্ছিল দেয়ালের ওপাশ থেকে কেউ একজন ফিস ফিস করে কথা বলছে। ডেভিড নিঃশব্দে সেই দেয়ালে কান পাতে, কিন্তু ঘড়ির টিকটিক আওয়াজ ছাড়া আর কিছুই সে শুনতে পায় না। পরদিন তার ওয়াইফ এলিস অফিসে গেলে ডেভিড লুকিয়ে লুকিয়ে তাকে ফলো করতে থাকে। অফিস শেষে এলিসের যখন বের হওয়ার সময় হয়, তখন সেদিনকার পার্টির সেই লোকটাকে ডেভিড দেখতে পায়। লোকটা এলিসের জন্য অপেক্ষা করছিল। এলিস বের হতেই তারা একসাথে বের হয়ে যায়। ডেভিডও চুপি চুপি তাদেরকে ফলো করতে থাকে। একসময় তারা দুজনেই একটা বাড়ির ভেতরে গিয়ে ঢোকে। ডেভিড বুঝতে পারে এটা হয়তো ওই লোকটারই বাড়ি। ডেভিডও চুপি চুপি সেই বাড়ির ভেতরে ঢোকে এবং তার ওয়াইফ এলিসকে লোকটার সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এতদিন সে যা সন্দেহ করেছিল সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়। এই সময় ডেভিড পাশেই একটা হাতুড়ি দেখতে পায়। সে হাতুড়িটা তুলে নেয়। তার ইচ্ছা হচ্ছিল সেখানে ঢুকে হাতুড়ি দিয়ে মেরে দুজনকে শেষ করে দিতে, কিন্তু অনেক কষ্টে সে নিজেকে সামলে নেয়। তারপর হাতুড়িটা হাতে নিয়েই সে বাড়ি থেকে বের হয়ে আসে। কিছু দূর এগোতেই হাতুড়িটা সে পাশের খালে ফেলে দেয়। তবে পুরো ব্যাপারটায় ডেভিড প্রচন্ড মানসিক আঘাত পায়। তার শরীর খারাপ করতে শুরু করে। তাই দ্রুত সে একটা পাবলিক টয়লেটে গিয়ে ঢোকে। কিছুক্ষণ পর ধাতস্থ হতেই ডেভিড দেখে টয়লেটের দরজার ওপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। উপরে তাকাতেই সে দেখে দুটো হাত সেই দরজার উপরে, আর তারপরেই পাশ থেকে হঠাৎই একটা লোক ডেভিডের কাছে আসে এবং ফিস ফিস করে তাকে বলে, মাস্টার তোমার সাথে দেখা করতে চায়। তারপরই চারপাশে সবকিছু ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। এতদিন ঘটে যাওয়া সবকিছু একসাথে ডেভিডের মাথায় ঘুরতে থাকে। ডেভিড কোনোভাবে নিজেকে সামলে গড়িয়ে গড়িয়ে টয়লেট থেকে বেরিয়ে আসে, কিন্তু আর কেউই সেখানে ছিল না। একটু পরে দরজার কাছে আসতেই ডেভিড তার ওয়াইফ এলিস আর একটা লোককে রাস্তায় খালের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। এলিস চিৎকার করে লোকটাকে বলছিল, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কিন্তু লোকটা চুপচাপ অ্যালিসের চিৎকার শুনে যাচ্ছিল। পুরো ব্যাপারটা ডেভিড চেয়ে চেয়ে দেখছিল। সে বুঝতেই পারছিল না যা ঘটছে তা আসলেই সত্যি নাকি তার কল্পনা। একসময় ডেভিডের চোখ বন্ধ হয়ে আসে আর সে ওখানেই অজ্ঞান হয়ে যায়।
পরদিন সকালে জ্ঞান ফিরতেই ডেভিড নিজেকে সেই পাবলিক টয়লেটের মধ্যে আবিষ্কার করে। একটু ধাতস্থ হওয়ার পর সে বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে এলিস কোথাও নেই, অর্থাৎ রাতে এলিস বাড়িতে ফেরেনি। ডেভিড এলিসের বন্ধু বান্ধব, অফিস সব জায়গাতেই কল করে, কিন্তু সবাই জানিয়ে দেয় অফিস ছুটির পর থেকেই তারা কেউই এলিসকে আর দেখেনি। এবার ধীরে ধীরে ডেভিডের মনে ভয়ের আনাগোনা শুরু হয়। তাহলে কি গতকাল রাতে সে যা দেখেছিল সেসব সত্যি ছিল? অ্যালিসের কি কোনো বিপদ হলো? আর সেই লোকটাই বা কে ছিল? ডেভিড আর কিছুই ভাবতে পারছিল না। সে একজন ডিটেকটিভকে হায়ার করে তার ওয়াইফ অ্যালিসকে খুঁজে বের করার জন্য। ডেভিড এলিসের ব্যাপারে সবকিছু তাকে জানায়, কিন্তু গতকাল এলিসকে ফলো করা, তাকে চিটিং করা অবস্থায় হাতে নাতে দেখে ফেলা, আর অসুস্থ অবস্থায় এলিসের চিৎকার শোনা, তার কিছুই ডেভিড তাকে জানায় না। পরদিন থেকে পুলিশ এলিসকে খুঁজে বের করার মিশনে নামে। চারপাশে সবকিছুই তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে অ্যালিসের কোনো চিহ্ন পাওয়ার আশায়। কিছুক্ষণ পরে সেই ডিটেকটিভ ডেভিডের সাথে দেখা করতে আসে। তিনি জানান গতকালকে অ্যালেক্স নামের একজন লোক পুলিশের কাছে আসে। লোকটা জানায় অ্যালিসের সাথে তার গত 1 বছর ধরে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল, এমনকি অ্যালিস তার বাচ্চাও গর্ভে ধারণ করছিল। ডেভিড সেই ব্যাপারে জানার পরও চুপ থাকে, কারণ সে পুলিশকে কোনোভাবেই বুঝতে দিতে চাইছিল না যে অ্যালিসের ব্যাপারটা সে আগে থেকেই জানে। তাহলে হয়তো পুলিশ উল্টো তাকেই সন্দেহ করবে। এই সময় ডিটেকটিভ জানায় তারা অ্যালেক্সের ব্যাপারে সবকিছু খোঁজ নিয়েছে। সেদিন অফিস শেষে অ্যালিস অ্যালেক্সের বাড়িতেই গিয়েছিল এবং রাত 9টা নাগাদ অ্যালিস সেখান থেকে বের হয়ে যায়। তারা সব প্রমাণ খুঁটিয়ে দেখার পর বুঝতে পেরেছে অ্যালিসের নিখোঁজ হয়ে যাওয়ার সাথে অ্যালেক্সের কোনো সম্পর্ক নেই। এরপর ডিটেকটিভ আরো জানান পুলিশ এখন উল্টো ডেভিডকেই সন্দেহ করছে, কারণ এই ধরনের কেসে বেশিরভাগ সময় হাজবেন্ডই দোষী বলে প্রমাণিত হয়। তবে ডেভিড ব্যাপারটাকে উড়িয়ে দিয়ে বলে সে এলিসকে খুবই ভালোবাসতো, এমন কাজ সে কোনো দিনও করবে না। এভাবে বেশ কিছুক্ষণ সার্চ মিশন চলার পর একসময় পুলিশ খালের মধ্যে কিছু একটা জিনিস দেখতে পায়, আর উপরে তুলতেই দেখে সেটা একটা মহিলার ডেড বডি। আরো পরিষ্কারভাবে বলতে গেলে সেটা ছিল অ্যালিসেরই ডেড বডি। দৃশ্যটা দেখে ডেভিড প্রচন্ড রকম আঘাত পায়। তীব্র শোকে সে পাগলের মতো চিৎকার করতে থাকে, ছুটে অ্যালিসের কাছে যাওয়ার চেষ্টা করে। দুজন পুলিশ অফিসার মিলেও তাকে আটকে রাখতে হিমশিম খেতে থাকে। অ্যালিসের ডেড বডি পাওয়ার পর পোস্টমর্টেম রিপোর্টে পুলিশ জানায় তারা অ্যালিসের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি, তবে অ্যালিসের জুতার হিলস কিছুটা বেঁকে গিয়েছিল। তাই পুলিশের ধারণা অ্যালিসকে কেউই হত্যা করেনি, সে হয়তো দুর্ঘটনাবশত খালে পা ফসকে পড়ে ডুবে গিয়েছিল। আর কোনো প্রমাণ না থাকায় পুলিশ ডেভিডকেও ক্লিন চিট দিয়ে দেয়। এরপর যথাযথ সম্মানের সাথে অ্যালিসের ফিউনারেল সম্পন্ন হয়ে যায়। অ্যালিসের মা ছোট্ট বিলিকে নিজের কাছে নিয়ে রাখতে চাইলেও ডেভিড সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। ডেভিড জানিয়ে দেয় বিলি তার সাথেই থাকবে, আর দেখাশোনার জন্য বিলির সাথে থাকবে একজন ন্যানি। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু ডেভিড কেন যেন আর স্বাভাবিক হতে পারছিল না। তার বারবার মনে হতে থাকে অ্যালিসের সাথে যা হয়েছে তা হয়তো সাধারণ কোনো দুর্ঘটনা নয়। হয়তো সেদিন রাতে ডেভিড যে লোকটাকে টয়লেটের দরজার ওপাশে দেখেছিল সেই তার স্ত্রীকে পানিতে ফেলে দিয়েছে। কে জানে, হয়তো সেই লোকটা আসলে অশরীরী কোনো আত্মা ছিল। ডেভিড সেই এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে শুরু করে, আর তখনই সে জানতে পারে সেই ভিডিও ফুটেজে যে লোকটা নিজের স্ত্রীকে মেরে ফেলেছিল সেই লোকটা একসময় জেল থেকে পালিয়ে যায়। তারপর বাড়িতে ফিরে গিয়ে নিজের 2 বাচ্চাকে শেষ করার পর তাদের লাশ খালে ডুবিয়ে দেয় এবং একসময় নিজেকেও লোকটা শেষ করে দেয়। পরবর্তীতে পুলিশ সেই 2 শিশু আর লোকটার লাশ খালের নিচে খুঁজে পায়। তবে যে ব্যাপারটা ডেভিডকে সবচাইতে অবাক করে সেটা হলো এরপর ঘটে যাওয়া ঘটনাগুলো। কারণ পরবর্তীতে যারাই ওই বাড়িতে থাকতে এসেছে তারাই সেই বাড়িতে অদ্ভুত একটা ভূতুরের ছায়ার মতো অবয়ব দেখার দাবি করেছে। ডেভিড আরো জানতে পারে তারা এই বাড়িতে আসার আগে একজন মহিলা তার 2 সন্তানকে নিয়ে এখানে থাকতো, কিন্তু এক রাতে সেই মহিলা তার 2 সন্তানকে বাড়িতে আটকে রেখে পুড়িয়ে মেরে ফেলে। পুলিশ সেই মহিলা
মহিলাকে গ্রেপ্তার করলেও মহিলা জানায় সে এসব কিছুই করেনি, কিন্তু পুলিশ তার কোনো কথাই আমলে নেয় না। ডেভিড এবার বুঝতে পারে তার সন্দেহটাই হয়তো সঠিক। এই বাড়িতে কিছু একটা অশরীরী বস্তু অবশ্যই রয়েছে। তার ওয়াইফ এলিসের মারা যাওয়ার পেছনেও হয়তো সেই জিনিসটারই হাত রয়েছে। এমনই একদিন অফিসে কাজ করার সময় ডেভিড পুরনো একটা ফিল্ম ক্যামেরা টেস্ট করছিল। তারপর সেই ক্যামেরার ফুটেজ ডেভেলপ করার সময় যখন ভিডিওটা সে প্লে করে, তখন ডেভিড ভিডিওতে অদ্ভুত একটা কালো ছায়ার মতো অবয়ব দেখতে পায়। অথচ ভিডিওটা রেকর্ড করার সময় কেউই সেখানে ছিল না। ডেভিড ব্যাপারটায় খুবই অবাক হয়। সে ভিডিও ক্যামেরাটি তার বাড়িতে নিয়ে যায়। তারপর সেখানে চারপাশটা সে ক্যামেরায় রেকর্ড করে। আর সেই ভিডিও সে যখন প্লে করে, তখন সে আবারও কালো মতন একটা মানুষের অবয়ব বাড়ির চারপাশে ঘুরে বেড়াতে দেখে। ডেভিড নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। পরদিন ডেভিড যখন সেই ক্যামেরার নেগেটিভগুলো যাচাই করছিল, তখন ডেভিড কিছু একটা আওয়াজ শুনতে পায়। সে স্পষ্ট শুনতে পায় দেয়ালের ওপাশ থেকে কিছু একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা ছিল অনেকগুলা মানুষের একসাথে প্রার্থনা করার মতো শব্দ। ডেভিড এবারও পুরোপুরি হকচকিয়ে যায়। সে যা শুনছে তা সত্যি কিনা সেটা যাচাই করার জন্য বাড়িতে থাকা বিলির ন্যানিকে ডেকে নিয়ে আসে। তবে ন্যানি এসে দেয়ালে কান পাতলেও তেমন কিছুই শুনতে পায় না। ডেভিড তখন বুঝতে পারে কোনো একটা কারণে হয়তো সে একাই ব্যাপারগুলো দেখছে। একটু পরে ন্যানি মেয়েটি সেখান থেকে চলে যেতে ডেভিড আবারও সেই আওয়াজ শুনতে পায়। এবার সে একটা ছুরি নিয়ে প্লাস্টারের ওয়ালটির উপর ছিদ্র করতে থাকে। বেশ খানিকটা ছিদ্র করার পর সে উকি দিয়ে দেখে সেখানে একটা ফাঁকা জায়গা ছাড়া আর কিছুই নেই। একটু পরে ডেভিড বাড়ির পেছনে উঠোনের কাছে যায়। সেখানে গিয়ে দেখে ম্যানহোলের ঢাকনাটি কেউ একজন খুলে রেখেছে। ডেভিড ঢাকনাটি আবারও যথাস্থানে লাগিয়ে দেয়। আর তখনই সে অনুভব করে কেউ একজন তার দিকে নজর রাখছে। এরপর বাড়ির জানালার দিকে ফিরতেই একটা স্পষ্ট ছায়ামূর্তি দেখতে পায় ডেভিড। সেটা দেখা মাত্রই দৌড়ে ডেভিড বাড়ির ভেতরে গিয়ে ঢুকে পড়ে। তবে সেখানে পৌঁছে কাউকেই সে দেখতে পায় না। ডেভিড এবার কিছুটা শঙ্কিত বোধ করে। সে বুঝতে পারে এই অশরীরী বস্তুটা তার স্ত্রীকে মারার পর এখন তার ছেলেকেও হয়তো ক্ষতি করার চেষ্টা করছে। তাই সেই রাতেই ডেভিড তার ছেলেকে আর ন্যানিকে একটা হোটেল রুমে পাঠিয়ে দেয়। ন্যানি তাকে এর কারণ জিজ্ঞাসা করলেও ডেভিড তার কথার কোনো জবাব দেয় না, কারণ সে জানে প্রমাণ ছাড়া কেউই তার কথা বিশ্বাস করবে না। পরদিন অফিসে গিয়ে ডেভিড তার কলিগ ক্লেয়ারের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। ক্লেয়ার তার অনেক পুরনো বন্ধু ছিল এবং অনেক দিন যাবৎ তারা একসাথে কাজ করত। তাই ডেভিড প্রায়ই তার পার্সোনাল ব্যাপার ক্লেয়ারের সাথে শেয়ার করত। তাই ডেভিড তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ক্লেয়ারকে জানায়, কিন্তু সে বিষয়টা তেমন গুরুত্ব দেয় না। সে জানায় হয়তো স্ত্রীকে হারানোর পর ডেভিড কিছুটা মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই সে এইসব ভুলে গিয়ে ডেভিডকে কিছুদিন বিশ্রাম করার পরামর্শ দেয়। সেদিন রাতে ডেভিড তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলছিল। তারা হোটেলে ঠিকঠাক আছে কিনা সেই ব্যাপারে খোঁজ নিচ্ছিল। আর তখনই ডেভিড বিলির পেছনে সেই অশরীরী ছায়াটিকে আবারও দেখতে পায়। ডেভিড চিৎকার করে তখন বিলিকে রুম থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু ছোট্ট বিলি কিছুই বুঝতে পারছিল না। তাই ডেভিড আর অপেক্ষা না করে দৌড়ে হোটেলের দিকে যেতে থাকে এবং অল্প সময়ের মধ্যে হোটেলে গিয়ে পৌঁছায়। তবে সেখানে গিয়ে দেখে বিলি ঠিকঠাকই আছে। ডেভিড ছেলেকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে কোনো অবস্থাতেই ছেলেকে একা ছাড়াটা ঠিক হবে না। তবে ডেভিডের এই আচরণ দেখে ন্যানি মেয়েটা খুবই ভয় পেয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে ঠিক কি হচ্ছে। তাই সে ডেভিডকে জানিয়ে দেয় তার পক্ষে আর বিলির দেখাশোনা করাটা সম্ভব না। ডেভিডও ন্যানির কথায় একমত হয়, কারণ ডেভিড বুঝতে পারছিল তাদের পেছনে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। আর এই সময় অন্য কেউ তাদের সাথে থাকলে হয়তো তারই ক্ষতি হতে পারে। তাই সে ন্যানিকে অনুরোধ করে আজ রাতটা তাদের সাথে থাকতে, তারপর সকাল হলেই সে চলে যেতে পারবে। ন্যানিও ডেভিডের কথায় রাজি হয়।
তবে রাতে ন্যানি যখন ঘুমাচ্ছিল তখন রুম থেকে সে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। ঘুম ভাঙতে সে কিছু একটার উপস্থিতি অনুভব করে। ভয়ে সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, আর তখনই কিছু একটা তীব্রভাবে তাকে আঘাত করতে থাকে। ন্যানি ভয়ে চিৎকার করে ওঠে। যতবারই সে কাঁথা মুড়ি দেয় ততবারই কেউ একজন তাকে কঠিনভাবে আঘাত করতে থাকে, আর কাঁথা সরাতেই কাউকেই সে রুমে দেখতে পায় না। একটু পরেই ন্যানির চিৎকার শুনে ডেভিড সেখানে চলে আসে। সে পুরো বিষয়টা বুঝতে পারে, তাই ন্যানিকে কিছু জিজ্ঞাসা না করেই তাকে এবং বিলিকে সাথে করে নিয়ে এসে নিচে লকার রুমে আটকে রাখে এবং বলে দেয় সকাল হওয়া পর্যন্ত তারা যেন এর মধ্যেই থাকে। ন্যানি ভয়ে চিৎকার করতে থাকে। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু ডেভিড তার কথা কানেই নেয় না। পরদিন সকাল হতেই ন্যানি তার চাকরি ছেড়ে চলে যায়। ডেভিডও তার ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। তবে এই সময় খালের পাশে ঘাসের ঝোপে ডেভিড কালো একটা মহিলার ছায়ামূর্তি দেখতে পায়। ডেভিড তখন বিলির কাছে জানতে চায় সেও এই ছায়ামূর্তিটা দেখছে কিনা, কিন্তু বিলি জানিয়ে দেয় সে কিছুই দেখতে পাচ্ছে না। ডেভিড তৎক্ষণাৎ বাড়িতে ফিরে গিয়ে তার সেই পুরনো ভিডিও ক্যামেরাটি নিয়ে আসে। তারপর ক্যামেরাটি ঘাস বরাবর তাক করে ভিডিও করতে থাকে, আর তখনই সেই ছায়ামূর্তিটা আবারও ঘাসের নিচ থেকে উঠে আসে। তীব্র ভয়ে ডেভিড পুরো জিনিসটা রেকর্ড করতে থাকে। ভিডিও রেকর্ড করা শেষে সে ছেলেকে সাথে নিয়ে ক্লেয়ারের বাড়িতে যায় এবং তাকে অনুরোধ করে অতি দ্রুতই যেন সে ফুটেজগুলো ডেভেলপ করে দেয়, তাহলে পুরো বিষয়টাই সবার কাছে একদম স্পষ্ট হয়ে যাবে। ক্লেয়ার শুরুতে রাজি না হলেও ডেভিডের অনেক অনুরোধের পরে সে রাজি হয়। বাড়িতে ফিরে ডেভিড কিছু ময়দার প্যাকেট নিয়ে সেগুলো ফ্লোরে ছিটিয়ে দেয়। সে দেখতে চাইছিল ছায়া মূর্তিগুলো ঘরে হাঁটাহাঁটি করলে তাদের পায়ের ছাপ পড়ে কিনা, তাহলেই সে এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। ফ্লোরে ময়দা ছিটানো শেষে ডেভিড ঘুমিয়ে পড়ে। এই সময় সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সেই খুনি লোকটা তার পাশে এসে দাঁড়ায়, তারপর টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পান করে। তারপর লোকটা কাপড়ে কারো ডেড বডি পেঁচিয়ে শক্ত করে সেটা বাঁধতে থাকে, আর এক পাশে দাঁড়িয়ে দুটি মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে সেই দৃশ্য দেখে। তারপর হঠাৎ বস্তায় পেঁচানো সেই ডেড বডি ডেভিডের দিকে তাকিয়ে সজোরে চিৎকার করে ওঠে, আর সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ডেভিড দেখে তার পাশে থাকা গ্লাসটি খালি। তারপর চারপাশে তাকাতেই দেখে কারো একজনের পায়ের ছাপ ফ্লোরে লেগে আছে। ডেভিড বিছানায় ফিরে গিয়ে আবারও এক গ্লাস পানি ভর্তি করে টেবিলে রাখে। এবার গ্লাসের চারপাশে রং দিয়ে সে গোল একটা সীমানা এঁকে দেয়, যেন কেউ গ্লাসটি তুললেই সেটা চিহ্ন থেকে যায়। এরপর ডেভিড আবারও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই ডেভিড দেখে গ্লাসটি খালি। অবাক হয়ে উল্টো দিকে তাকাতেই সে দেখে সেই ডিটেকটিভ গ্লাস হাতে চেয়ারে বসে আছে। ডেভিড কিছুটা হতাশ হয়। ডিটেকটিভ তখন ডেভিডকে নিয়ে বাইরে আসে, আর তারপর আসল ব্যাপারটা তাকে খুলে বলে। তিনি জানান পুলিশ সেই খালে সার্চ করে একটা হাতুড়ি খুঁজে পেয়েছে। হাতুড়িতে ডেভিডের হাতের ছাপও পাওয়া গেছে, তাই পুলিশ সন্দেহ করছে অ্যালিসের মৃত্যুর সাথে হয়তো ডেভিডের কোনো সংযোগ আছে। কেসটাও তারা আবার নতুন করে চালু করেছে। এরপর তিনি ডেভিডকে থানায় নিয়ে যান। সেখানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেয় ছোট্ট বিলিকে ডেভিডের কাছে আর রাখা যাবে না, কারণ ইদানিং ডেভিড খুবই সন্দেহজনক আচরণ করছে। তার উপর খালে উদ্ধার হওয়া হাতুড়িতে ডেভিডের হাতের ছাপ পাওয়ায় কেসটা আরো অনেক জটিল আকার ধারণ করেছে। তবে ডেভিডের আইনজীবী অনেক রিকোয়েস্ট করার পর তারা কিছুটা শান্ত হয় এবং কেস চলাকালীন সময় ডেভিডকে তার ছেলের সাথে থাকার অনুমতি দেয়। পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়ে ডেভিড বাড়িতে ফিরে আসে, কিন্তু সে খেয়াল করে পুলিশের একটা গাড়ি সব সময় তাকে ফলো করছে। ডেভিড বুঝতে পারে ক্রমেই সে ব্যাপারটাতে জড়িয়ে যাচ্ছে। এখন একমাত্র সেই ভিডিও ফুটেজটাই পারবে তাকে নির্দোষ প্রমাণ করতে। ডেভিড যখন এইসব ব্যাপার নিয়ে ভাবছিল তখন দেয়ালে সেই ছিদ্রটার ফাঁক থেকে সে আবারও কিছু একটার আওয়াজ শুনতে পায়। শব্দটা ছিল কিছু মানুষের একসাথে প্রার্থনা করার আওয়াজের মতো। ডেভিড বিছানা থেকে উঠে দেয়ালের কাছে যায়। তারপর সেই ফাঁকে হাত দিতেই একটা কাগজে পেঁচানো কিছু দেখতে পায়। সেটা খুলতেই সে দেখে ভেতরে বেশ কিছু ফটোগ্রাফ।
একটু নজর দিতে সে খেয়াল করে ছবিতে মানুষগুলো মুখোশ পরে কিছু একটা রিচুয়ালের মতো পালন করছে, আর সেখানে দাগের উপর দাঁড়িয়ে আছে দুটি শিশু। ডেভিডের আর বুঝতে বাকি থাকে না একসময় এখানে হয়তো লুকিয়ে লুকিয়ে শয়তানের উপাসনা করা হতো, আর শিশু দুটিকেও হয়তো তাদের বাবা শয়তানের কাছে বলি দিয়েছে। এই সময় ফ্লোরে তাকাতেই ডেভিড কালো রঙের কিছু পায়ের ছাপ দেখতে পায়। ডেভিড ধীরে ধীরে সে পায়ের ছাপ ফলো করতে থাকে। হাঁটতে হাঁটতে সে দেখে পায়ের ছাপগুলো বাড়ির পেছনে সেই ম্যানহোলের কাছে গিয়ে শেষ হয়েছে, আর ম্যানহোলের ঢাকনাটাও ছিল হা করে খোলা। ডেভিড সিদ্ধান্ত নেয় ম্যানহোলের নিচে কি আছে সেটা দেখবে, তাই সে সিঁড়ি বেয়ে ম্যানহোলের নিচে নামে। নিচে নামতেই সে তার পাশেই একটা লম্বা সুড়ঙ্গ রাস্তা দেখতে পায়। ডেভিড টর্চ নিয়ে সেদিকেই যেতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় সে দেখে সুড়ঙ্গটা একদম খালের মুখে গিয়ে শেষ হয়েছে। এই সময় টর্চের আলোতে সে কাগজে মোড়ানো কিছু একটা দেখতে পায়। সেই অ্যালবামের ছবিগুলো যে কাগজে মোড়ানো ছিল এটাও ঠিক একই কাগজে মোড়ানো ছিল। কাগজটা সরাতেই ডেভিড দেখে একটা ছোট্ট শিশুর মরদেহ সেখানে পড়ে আছে। ভয়ে আঁতকে উঠে সে মরদেহটাকে পানিতে ফেলে দেয়। ডেভিড বুঝতে পারে এই বাড়িতে একসময় আড়ালে শয়তানের উপাসনা করা হতো, আর উপাসনা শেষে ছোট্ট শিশুদেরকে বলি দেয়া হতো। তারপর বাড়ির পেছনের ম্যানহোল দিয়ে সহজেই শিশুদের লাশগুলোকে খালের পানিতে ভাসিয়ে দেওয়া হতো, তাই কেউ কখনো জানতেও পারেনি এই ব্যাপারে। এই সময় ডেভিড লক্ষ্য করে পানি থেকে একটা হাত উঠে এসে তার দিকে এগিয়ে আসছে। সেটা দেখা মাত্রই তীব্র ভয়ে ডেভিড সেখান থেকে পালাতে শুরু করে। তারপর সোজা তার বাড়িতে গিয়ে পৌঁছায়। একটু পরে ডেভিডের কলিগ ক্লেয়ার সেই ভিডিও ফুটেজটা তাকে দিতে আসে। ডেভিড তাকে অনুরোধ করে তার সাথে ভিডিওটা দেখার জন্য, তাহলে সে অবশ্যই তার কথা বিশ্বাস করবে। ক্লেয়ার তার কথায় রাজি হয় এবং ভেতরে গিয়ে বসে। এরপর সে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা। ডেভিড অবাক হয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন কেন করছো? এবার ক্লেয়ার জানায় কিছুক্ষণ আগেই নাকি ডেভিড তাকে কল করেছিল, তারপর বলেছে সে অ্যালিসের হত্যাকাণ্ডের ব্যাপারে সবকিছু পুলিশকে জানিয়ে দেবে। ক্লেয়ারের কথা শুনে ডেভিড একদমই অবাক হয়ে যায়, কারণ সে তো ক্লেয়ারকে ফোন পর্যন্তই করেনি, আর এইসব বলা তো অনেক দূরের কথা। ডেভিড যতই ক্লেয়ারকে জানায় যে সে তাকে ফোন করেনি, কিন্তু ক্লেয়ার তার কোনো কথাই বিশ্বাস করে না। তাই ডেভিড জানায় ঠিক আছে, তাহলে এবার ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে আমি যা বলছি তা সত্যি কিনা। ডেভিড তখন ভিডিওটি সেই ভাঙ্গা দেয়াল বরাবর প্রজেক্টরে প্লে করে, আর এইবার ক্লেয়ার সত্যি সত্যি দেখে ভিডিওতে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। সে পুরোপুরি অবাক হয়ে যায়, জানতে চায় এই জিনিসটা কি। তবে ডেভিড কিছু বলার আগেই সেই ছায়ামূর্তিটা ভিডিও থেকে বেরিয়ে সোজা তাদের সামনে চলে আসে। তারপর দুই হাতে ক্লেয়ারের মাথা চেপে ধরে তাকে সেই গর্তের মধ্যে টেনে নেয়। ডেভিড দ্রুত তার ছেলেকে সাথে নিয়ে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বাড়ির সামনেই পাহারায় থাকা পুলিশ তখন তাকে ঘিরে ধরে। তারা জানতে চায় ভেতরে ঠিক কি হচ্ছে, ক্লেয়ারই বা কোথায়। ডেভিড কি জবাব দিবে ভেবে পাচ্ছিল না, কারণ ঘটনা যেভাবে ঘটছে তাতে কেউই তার কথা বিশ্বাস করবে না। তাই ডেভিড দৌড়ে সেই ম্যানহোলের ভেতরে গিয়ে ঢুকে পড়ে এবং সুরঙ্গ ধরে হাঁটতে থাকে। এই সময় হঠাৎই ডেভিড থমকে দাঁড়ায়। একটা দৃশ্য এবার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কিছুক্ষণ আগেই সে যখন ক্লেয়ারকে ভিডিওটা দেখাচ্ছিল তখন ভিডিওতে তেমন কিছুই নজরে পড়ে না, আর ক্লেয়ার তখন জানায় ভিডিওতে তো কিছুই নেই। তখন ডেভিড খুবই রেগে যায় এবং তার গলা চেপে ধরে তাকে হত্যা করে। একটু পরেই আরেকটা দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। তার স্ত্রী এলিস যেদিন মারা গিয়েছিল সেদিনকার দৃশ্য। সেখানে এলিস তার প্রেমিক অ্যালেক্সের বাসা থেকে বের হওয়ার সময় ডেভিড তার সাথে দেখা করে। তারপর দুজনের মধ্যে প্রচন্ড তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ডেভিড রেগে গিয়ে অ্যালিসকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, আর তাতে ডুবে গিয়ে মারা যায় অ্যালিস। ডেভিড এবার বুঝতে পারে সবকিছুই। আসলে ডেভিড তার ওয়াইফকে চিটিং করা অবস্থায় ধরে ফেলার পর থেকে সে পুরোপুরি পাগল হয়ে গেছে। তারপর একে একে হত্যা করেছে তার স্ত্রী এলিস আর তার কলিগ ক্লেয়ারকে। এমনকি সে এতদিন যেসব ছায়ামূর্তি দেখে এসেছে তার সবই ছিল তার কল্পনা মাত্র, এর কোনো কিছুই বাস্তব নয়। এই কারণে সে বাদে অন্য কেউই কখনো সেই সব ছায়ামূর্তি দেখতেই পায়নি। এরপর ডেভিড
পাগলের মতো ছুটতে থাকে। একটু পরে সামনে সে কিছু একটা দেখতে পায়। টর্চ ফেলতেই সে দেখে এলিসের ভূত সেখানে বসে আছে। আর একটু পরেই এলিসের পেট থেকে বেরিয়ে আসে একটা শিশু। এলিস এক হাতে শিশুটিকে ধরে অন্য হাতে ভর করে ডেভিডের দিকে ছুটে আসতে থাকে। পালানোর পথ না পেয়ে ডেভিড ছেলেকে সাথে নিয়ে খালের পানিতে তখন ঝাঁপ দেয়, কিন্তু তার ছেলে পানি বেয়ে উঠে গেলেও ডেভিডকে কেউ একজন নিচ থেকে আটকে ধরে। অনেক চেষ্টা করেও ডেভিড আর পানি ছেড়ে উঠতে পারে না। একসময় সেখানে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়, আর পুলিশের চেষ্টায় ছোট্ট বিলি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বিলির দেখাশোনার দায়িত্ব নিতে তার নানি মিসেস ম্যারি আসে। বাড়ির এজেন্টের কাছে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি বিলিকে নিজের কাছে রাখার জন্য নিয়ে যাচ্ছিলেন। তবে এই সময় বিলি শেষবারের মতো বাড়ির ভেতরটা ঘুরে দেখতে যায়, আর তখনই দেয়ালের ফাঁক থেকে তার বাবা ডেভিডের কণ্ঠস্বর তাকে নিজের কাছে ডাকতে থাকে। বিলি সেখানে গেলেই সেই কণ্ঠস্বর তাকে বলে, আমি তোমার বাবা ডেভিড, আমি আর তোমার মা একসাথে এখানেই আছি, তুমিও চাইলে আমাদের সাথেই থাকতে পারো। বিলি তার কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে আসে। তারপর এজেন্টকে বিদায় জানিয়ে বিলি আর মিসেস ম্যারি একসাথে গাড়িতে করে রওনা দেয়। ধীরে ধীরে গাড়ি পথ ধরে এগিয়ে যেতে থাকে। আর ঠিক তখনই বিলি হঠাৎই গাড়ির দরজা খুলে ফেলে এবং এক লাফ দিয়ে সোজা রাস্তায় গিয়ে পড়ে। মিসেস ম্যারি কিছু বুঝে ওঠার আগেই বিলি ঘটনাস্থলেই শেষ হয়ে যায়। অন্যদিকে বাড়ির এজেন্ট তখন রুম দেখাশোনা করে বেরিয়ে আসছিল, আর তখনই পেছনে ফিরতেই তিনি দেখে ছোট্ট বিলি উপরের দরজার কাছে দাঁড়িয়ে আছে এবং তাকে দেখা মাত্রই বিলির দরজাটা বন্ধ করে দেয়। তবে সবচাইতে অবাক করা ব্যাপার হলো, বিলিকে সেখানে দেখেও সেই এজেন্ট এতটুকু অবাক হয়নি, যেন সে জানতই এমন কিছুই হতে যাচ্ছে। সে বিলির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়, আর মুভির কাহিনীটাও এখানেই শেষ হয়ে যায়। শেষের দৃশ্যটা পুরো মুভিটাকে সম্পূর্ণ ভিন্ন একটা টুইস্টে পরিণত করে। কেন সেই এজেন্ট বিলির আত্মাকে দেখে মুচকি হাসলো? তাহলে কি ডেভিডের সাথে যা ঘটেছে তার সবই সত্যি ছিল? কেউ কি সত্যি সত্যি ডেভিডকে পাগল প্রমাণ করে তাকে দিয়ে এই নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেলেছে? এই ঘটনার সাথে ওই বাড়িতে করা শয়তানের উপাসনার কি কোনো সম্পর্ক আছে? আর বাড়ির এজেন্টও কি কোনো না কোনোভাবে সেই শয়তানের উপাসকদেরই একজন, যার কাজ হলো নতুন ভাড়াটিয়া খুঁজে এনে শয়তানের জন্য বলি দেওয়ার ব্যবস্থা করা? উত্তরটা হয়তো একদমই সহজ, আবার খুবই কঠিন, যার শেষটা হয়তো অজানাই থাকবে। তো দর্শক, এটাই ছিল মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ থাকলো। আপনাদের আন্তরিক ভালোবাসায় আমরা মাত্র অল্প সময়ে 1000 সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছি, যার জন্য চ্যানেলের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। আশা করি এমন আরো ইন্টারেস্টিং সব ভিডিও নিয়ে প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।